কোথায় যে গেল চন্দ্রা? এতক্ষণে তোর এসে যাওয়ার কথা। পুনিত নিজের ঘড়িতে টাইম দেখলো, 9টা বেজে গিয়েছিল। আর ও যেই পেছন ঘুরে দেখলো চন্দ্রা দাঁড়িয়ে হাসছিল। বদমাস, ভয় পাইয়ে দিলে আমাকে। দেখো আমি তোমার জন্য কি এনেছি। এমন বলে ও একখানা বক্স বার করলো। তখনই ওদের দুজনার কারো নিঃশ্বাস নেওয়া ভয়ঙ্কর আওয়াজ পেল। কে ওখানে? ঠিক সামনে বটগাছের তলায় ওরা একজনের ছাওয়া দেখতে পেল। কে ওখানে? সামনে এসো। এটা শোনার পরও লোকটা সামনে এলো না, আরো জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। এক্ষুনি দেখছি, দাঁড়া, কে ওখানে? এটা বলে পুনিতর কাছে গেল। যখনই পুনিতর কাছে গেল এটা দেখে ও এগিয়ে এসে পুনিতের গলা টিপে ধরল। ওকে দেখে পুনিত আর চন্দ্রা ভয়ে আঁতকে উঠল। এই লোকটার গলা কাটা ছিল, আর গলার কিছুটা অংশে মুন্ডুটা আটকে ছিল। চন্দ্রা চিল্লালো আর গ্রামের দিকে এমন ভাবে দৌড়ালো আর পিছনে ফিরে দেখলো না। গ্রামে যখন পৌঁছালো তখন পুনিতের বাবা বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। আরে চন্দ্রামা, এত ভয়ে কেন? পুনিত। চন্দ্রা হাঁপাতে হাঁপাতে ওনাকে পুরো গল্পটা বলে। পুনিতের বাবা নিজের সাথে কিছু লোক নিল আর চন্দ্রা সবাইকে নিয়ে ওই জায়গাটায় পৌঁছে গেল। এই জায়গাটাই সেটা যেখানে ও পুনিতকে ধরেছিল। ওরা এদিক ওদিক দেখলো, কাউকেই দেখতে পেল না। তখন চন্দ্রার ঘাড়ের ওপর কিছু একটা এসে পড়ল। ও হাত দিয়ে দেখলো সেটা রক্ত ছিল। গাছের ডালে পুনিতের গলা কাটা দেহ ঝোলানো ছিল, আর ওর থেকে রক্ত নিচে এসে পড়ছিল। শহর থেকে দূরে একটা ছোট্ট গ্রাম শক্তিপুর। রাতে সবাই নিজের নিজের ঘরে বিশ্রাম করছে। বাবা, আমি আমার বন্ধু রবির সাথে দেখা করে আসছি। ওর শরীরটা ঠিক নেই। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবি। আচ্ছা বাবা। এমন বলে ও খুশি খুশি মনে ঘর থেকে বেরিয়ে গেল। আজকে তো জমিয়ে পার্টি করব, খুব মজা হবে। যাই, জঙ্গলের রাস্তাটা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখনো জঙ্গলের দিকে সবে যাচ্ছিল তখন পেছন থেকে ওকে কেউ যেন ডাকলো। একলাই পার্টি করতে যাচ্ছ? আমাদের নিয়ে যাবে না নাকি? আরে তোরা তোরা কেন সব সময় আমাদের পিছনে পড়ে থাকিস? আমাদের সঙ্গে নিয়ে যাবে না নাকি? বলবো তোর বাবাকে। আরে না না, আমার মা, চল আমার সঙ্গে। কিছুটা যাওয়ার পর ওরা তিনজন এক জায়গায় পৌঁছায় যেখানে ওর বাকি বন্ধুরা বসেছিল। আরে এ কি, তুই আবার এদের সঙ্গে নিয়ে এসেছিস? কি করব বল, প্রত্যেকবারের মতো এবারও ধমকি দিচ্ছিল। এখন কি করব বলো, আমাদেরও পার্টির অভ্যাস হয়ে গেছে। সে সময় হঠাৎ ওরা কারোর নিঃশ্বাস নেওয়ার আওয়াজ পেল। ওরা যখন দেখলো তখন 5 জনেরই গায়ের লোম খাড়া হয়ে গেল। সামনে গলাকাটা ভূত হেঁটে আসছিল। ওরা পা বাড়াতেই যাবে এমন সময় গলাকাটা ভূত দিয়াকে পেছন থেকে ধরে ফেললো। ও দিয়াকে এত জোরে চেপেছে যে দিয়ার মুখ থেকে রক্ত বেরিয়ে গেল। এই দেখে বাকি 4 বন্ধু এত ভয় পেয়ে যায় যে ওখান থেকে পালিয়ে যায়। দিয়া কষ্টে কাতরাতে লাগলো। সে দিয়াকে মাটিতে ধাক্কা দিল আর ওর ওপরে এসে গেল। সে দিয়ার বুকে নখ দিয়ে কেটে দিল আর রক্তের ধারা বইতে লাগলো।
বাকি চার বন্ধু এমন দৌড়াচ্ছিল যে ও জানেই না যে কোন দিকে যাচ্ছিল। ওরা অনেকক্ষণ ধরে দৌড়ে যাচ্ছিল। এখন অর্পণার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি চলো, ও এসে যাবে, থামলে হবে না। এই রকম করে কতক্ষণ পালাবো? আমরা যাচ্ছি কোথায় কেউ বলবে? আমরা রাস্তা ভুলে গেছি, আমরা জানি না যে গ্রাম কোন দিকে। কি বলছো তুমি? তাহলে তো আমাদের বাঁচা অসম্ভব। তখনই গাছের ওপর থেকে একটা হাত এলো আর মহেশের গলা চেপে ধরলো। এই হাত গলা কাটা ভূতের ছিল। রাকেশ মহেশের পা ধরে ওকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু গলা কাটা ভূত ওকে পুরো ওপরে তুলে নিল। আর ওরা তিনজন ওখান থেকে পালিয়ে গেল। ওই দেখো সামনে একটা ঘর, চলো ওর ভেতরে। ওরা তিনজন ওই ঘরের ভেতর ঢুকে গেল আর রাকেশ তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল। তখনই কেউ জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো। তিনজন তো ভয়ে কেঁপে উঠল। তখনই জানালা দিয়ে একটা হাত ভেতরে এলো আর সেই হাত অর্পণার হাত ধরে নিল। যদি এখানে থাকে তাহলে দরজায় কে আছে? রাকেশ দরজা খুলল। সামনে গ্রামের বিরজু কাকা দাঁড়িয়েছিল। বিরজু কাকা তাড়াতাড়ি ভেতরে এসে গলাকাটা ভূতের হাত ধরে ছাড়াতে লাগলো। গলাকাটা ভূত ওনার ছোঁয়ার পরেই চিল্লাতে লাগলো। ও চিল্লাতে চিল্লাতে ওখান থেকে পালিয়ে গেল। তুমি ঠিক আছো তো অর্পণা? আমি ঠিক আছি বিরজু কাকা, ধন্যবাদ। তোমরা এখানে এসেছিলে কি করতে, তাও আবার এই সময়? আমাদের থেকে ভুল হয়ে গেছে বিরজু কাকা, কিন্তু এ কে আর তোমাকে দেখে পালিয়ে গেল কি করে? এ হলো বল্লভ সিং। এটা শুনেই এরা তিনজন একে অপরের মুখ দেখতে লাগলো। অনেক বছর আগে আমাদের গ্রামে বল্লভ সিং নামে ডাকাতের বড় আতঙ্ক ছিল। গ্রামে একটা বুড়ি ছিল যার একটাই ছেলে ছিল। তিনি ধুমধাম করে ছেলের বিয়ে দেয়, আর বিয়ের পরের দিনকেই ডাকাত বল্লভ সিং হামলা করে। ও স্বামী স্ত্রী দুজনকেই মেরে ফেলে আর সব গয়না ছিনিয়ে নেয়। নিজের ছেলে বউয়ের মৃত্যু দেখে বুড়ি আঁতকে ওঠে। বল্লভ সিং, তুই যেই সোনার জন্য আমার পরিবার শেষ করে দিবি, সেই সোনাই তোর জন্য অভিশাপ হয়ে যাবে। তুই কোনোদিনও মরবি না, শুধু ভটকে বেড়াবি আর এই সোনার থেকেই সব সময় দূরে পালাবি। এটা শুনে বল্লভ সিং হাসতে হাসতে চলে গেল। কিছুদিন পরে বল্লভ সিং এর এক লোক ওকে মেরে ফেলে। ও বল্লভ সিং এর জায়গায় সর্দার হতে চাইছিল, কিন্তু যখন ওকে তলোয়ার দিয়ে মারে ওর গলা পুরোটা কাটেনি, কিছুটা আটকে থাকে। বল্লভ সিং নিজের সব সাথীদের মেরে ফেলে। ওর হাতে যত আংটি ছিল সব গরম হতে শুরু করে আর ওর হাত জ্বলতে থাকে। বুড়ির অভিশাপ এবার শুরু হয়ে গেল। ও সব আংটি খুলে ফেলে আর জঙ্গলে পালিয়ে যায়। তখন থেকে ও জঙ্গলেই থাকে। আমি যেই ছুলাম এই জন্যই ও পালিয়ে গেল, কারণ আমার হাতে সোনার বালা আছে। এই গল্প শুনে ওই তিনজন অবাক হয়ে যায়। চলো এখান থেকে, ও আবার আসতে পারে। বিরজু কাকার রাস্তা জানা ছিল, এই জন্যই এরা তিনজন ওনার পিছন পেছনে যাচ্ছে। যখন ওরা জঙ্গলের শেষের দিকে এসে গিয়েছিল তখন গলাকাটা ভূত ওখানে এসে যায়। সে অর্পণার পা চেপে ধরে। তখন রাকেশ বিরজু কাকার গলা দেখে। ওনার গলায় একটা সোনার চেন ছিল। ও চেনটা ওনার গলা থেকে বের করে আর গলা কাটা ভূতের গলায় পরিয়ে দেয়। ও চেন গলা থেকে বের করবে বলে যেই ছুটল তখন ওর হাত জ্বলতে লাগলো। ও ওখান থেকে পালিয়ে গেল।
তারপর এই চারজন পুরো গ্রামের ভেতরে গিয়ে থামলো। যখন ওদের দেখে গ্রামের লোক জড়ো হয় তখন তারা তাদের সাথে কি হয়েছিল সেটা গ্রামের লোকদের বলে। তারপর থেকে গ্রামের সব লোক নিজের দেহে সোনার কোনো না কোনো জিনিস ঠিক রাখে। আর এখনো জঙ্গলে কোথাও না কোথাও গলাকাটা ভূত এখনো দেখা যায়।